ট্রাম্পের যে খেলায় এগিয়ে বাংলাদেশ আর পিছিয়ে ভারত। আনপ্রেডিক্টেবল ট্রাম্প যেন বিশ্ব রাজনীতির এক নিত্য নতুন চমক। সবার অনুমান ভুল প্রমাণ করে বিশ্বস্ত বন্ধু মোদীকে শপথের দাওয়াত তো দেননি, বরং ভারতীয়দের বিরুদ্ধে দাগাচ্ছেন একের পর এক তোপ। বিএনপির সাথে নয়, জামাত ইসলামের সাথেই থাকতে চায় চরমনাই, কিংবা জামাতের সাথেই থাকবে। মির্জা ফখরুল একটা ব্যর্থ চেষ্টা করছেন। দর্শক অলরেডি আপনার খবরটা জেনেছেন। 7 কলেজকে কেন্দ্র করে একটা খুব ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আমাদের এই শহরে, এটা বোঝা যাচ্ছিল। ইনফ্যাক্ট গতকাল বেশ রাতে, গভীর রাতে, মানে রাত 12টা থেকে রাত 2টা 2:30 পর্যন্ত নানা রকম মারামারি এবং অস্থিরতার খবর পাওয়া যাচ্ছিল। এটাও যথেষ্ট হয়েছে বলে মনে করি না আমি। আমরা যদি এই সমস্যাটা সমাধান করতে না পারি, এটা আরো বড় কোনো সংঘাতের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং খুব অবিশ্বাস্যভাবে দেখা যায় আমাদের এই তরুণদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অসহনশীলতা, অসংবেদনশীলতা এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা আচরণ আমার কাছে রীতিমতো ছাত্রলীগের মতো আচরণ বলে মনে হয়েছে। দর্শক, আমরা বলে আসছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এবং ছাত্রদের সাথে যদি বিএনপির দূরত্ব বাড়ে, তাহলে বিএনপির এটা ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আজকে জনাব তারেক রহমান সাহেব সেটা অ্যানালাইজ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। বুদ্ধিমানের মতো তারেক রহমান সাহেব তার দলীয় ফোরামে বক্তব্য দিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো দ্বন্দ্বে জড়াবে না বিএনপি, তাদের কোনো কার্যক্রমে বাধা হয়ে দাঁড়াবে না বিএনপি। অপরদিকে তরুণ সমাজ, ছাত্র সমাজ যদি কোনো নতুন রাজনৈতিক দল সৃষ্টি করে, তাহলে বিএনপি তাদেরকে স্বাগত জানাবে। এভাবে পিটাইয়েন না মামুনকে, এভাবে পিটাইয়েন না, আমারে মারেন, আমাকে মারেন, আমার মৃত্যু কেউ দিলে। শাহবাগ মোড়ে ওখানে পুলিশ আমাদের থামিয়ে দেয়, টর্চারিং করে, টিয়ার সেল, ঠান্ডা পানি দমকল দিয়ে সরাসরি আমার শরীরের উপর, মানে আমার দুজন মা বোন আমার চোখের সামনে পালাচ্ছে, পুলিশে লাঠি আঘাত করছে। তখন আমি বলছি, দেখেন আপনারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, এভাবে পিটাইয়েন না মামুনকে, এভাবে পিটাইয়েন না। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে, সেটা ডাক্তার শফিক সাহেবের মাধ্যমে প্রমাণিত হয়েছে। উনি ডিমান্ড বাড়িয়ে দিয়েছেন, ইসলামপন্থীদের এখন একটা রাজনৈতিক ডিমান্ড তৈরি করে দিয়েছে। ইসলামপন্থীদের যে একটি রমরমা অবস্থা, সমস্ত জায়গায় একটা উত্থানের ভাব, এটাতে আমি স্বাগত জানাই। কেন? এদেশে তো আওয়ামী লীগ ছিল এতদিন। আপনার কাছে কি ইসলামপন্থীদের উত্থানের জায়গায় আওয়ামী লীগের উত্থান হলে ভালো লাগবে? তাহলে বুঝতে হবে আপনি একটা টাটকা দুষ্ট লোক। 7 কলেজকে কেন্দ্র করে কি ইতিহাসটাই না ঘটে গেল, কি ঘটনা ঘটে গেল, এটা আমরা সকলেই ইতিমধ্যেই জেনেছি, বা অনেকেই সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার বরাতে সচক্ষে আমরা দেখেছি। এখন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ চিন্তা করতেছে, এজন্যই কি তাহলে দেশটা নতুন করে স্বাধীন করেছি? প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না। ভিডিওর শুরুতেই কয়েকটা ভিডিও দেখেছেন। আজকে মূলত কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। কয়েকটা বিষয়কে ভিত্তি করে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। একটা হলো 7 কলেজকে কেন্দ্র করে সংঘর্ষ, দ্বিতীয় নাম্বার হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কিন্তু চরমনাই পীর সাহেবের সাথে সাক্ষাৎ করা হয়েছে। 2 দিন আগে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাক্ষাৎ করেছিল, এরপরে গেল বিএনপি। তাহলে আসলে কি হতে যাচ্ছে? রাজনৈতিকের খেলা কিন্তু বোঝা বড় দায়। 3 নম্বর আরও একটা বিষয় রয়েছে প্রিয় দর্শক, ইবতেদায়ী মাদ্রাসার সরকারিকরণের বিষয়টি নিয়ে। তো মূলত এই কয়েকটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিও শুরুতে দেখে বুঝতে পেরেছেন আসলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। 7 কলেজকে কেন্দ্র করে একটা খুব ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আমাদের এই শহরে, এটা বোঝা যাচ্ছিল। ইনফ্যাক্ট গতকাল বেশ রাতে, গভীর রাতে, মানে রাত 12টা থেকে রাত 2টা 2:30 পর্যন্ত নানা রকম মারামারি এবং অস্থিরতার খবর পাওয়া যাচ্ছিল। এটাও যথেষ্ট হয়েছে বলে মনে করি না আমি। আমরা যদি এই সমস্যাটা সমাধান করতে না পারি, এটা আরো বড় কোনো সংঘাতের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং খুব অবিশ্বাস্যভাবে দেখা যায় আমাদের এই তরুণদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অসহনশীলতা, অসংবেদনশীলতা এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা আচরণ আমার কাছে রীতিমতো ছাত্রলীগের মতো আচরণ বলে মনে হয়েছে। আমরা ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি এবং এই কলেজগুলোর সংকট সমাধানে সরকারের আন্তরিকতাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই এবং খুব দ্রুত যাতে এই ঘটনাগুলো এই সমস্যাটা যাতে তারা সমাধান করেন। গতকাল যেটা হয়েছে সেটা হলো প্রভিসি, ঢাকা ইউনিভার্সিটি, তার সাথে 7 কলেজের একটা প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল। ওটা একটা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, আমি সেখানে দেখলাম। প্রভিসি অবশ্যই তাদের সাথে বেশ রাগান্বিত আচরণ করেছেন এবং সেটার প্রতিবাদে তারা এসে সায়েন্স ল্যাবরেটরি মোড় প্রথম তারা অবরোধ করে রাখেন। তারপরে এটা আরও বিভিন্ন দিকে ছড়ায়। আমি এই জায়গা থেকে একটু পড়ি। এর আগে 5 দফা দাবিতে আন্দোলন 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী, ওটা মারামারির আগের কথা বলছে, সন্ধ্যা থেকে প্রায় 4.5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন। তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে
সামনে অবস্থানে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন, এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা দূরে সরে যান। তারপর তারা একজোট হয়ে আবার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া দেন। এই ধাওয়ার মধ্যে 12টার মধ্যে পুলিশ এখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এখানে বিজিবিও মোতায়েন করা হয়েছে। তারা বলছেন যে তারা সহ উপাচার্যের সাথে দেখা করেছেন, তার কৃষি অপমান করেন, তাদের 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে যান এবং তার দুঃখ প্রকাশ দাবি করেন। আমি পরে দেখলাম যে প্রফেসি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। ওখানে বরাবরের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো কেউ না কেউ যেতে হবে, কোনো সংকট হলেই তারা গিয়ে হাজির হন। জনাব হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন, কিন্তু এবার তিনি 2 পক্ষের কাছ থেকে নেগেটিভ রেসপন্স পেয়ে ফিরে চলে এসেছিলেন। 5 দফা দাবি এবার কি আমি ওদের দীর্ঘকালীন যে সংকট সেটা নিয়েও কথা বলবো। 5 দফা দাবির মধ্যে রয়েছে 2024-25 সেশন থেকে 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে, শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা, শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা, ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য নাম্বার কাটতে হবে ও 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে। আমি খুব জটিল কিছু তো আসলে মনে করছি না এই চাওয়াটা। তাদের আরেকটা চাওয়া আছে যেটা আসলে এই সংকটের প্রধান সমাধান বলে আমার মনে হয়, কারণ আমরা খেয়াল করেছি এই সরকার ক্ষমতায় আসার আগেও, শেখ হাসিনার পতনের আগেও এবং পরবর্তীতেও আসলে তাদের এই মুভমেন্ট হয়েছে এবং বিভিন্ন সময় তারা রাস্তা অবরোধ করেছেন এবং তাদের এই রাস্তা অবরোধ বহু জনভোগান্তিও তৈরি করেছে। এটাও সত্য কথা, এটা মানতে হবে। কিন্তু তাদের তো ডেপ্রাইভেশন আছে, তাদের উপরে অন্যায় আছে, আমি সেই জায়গায় আসবো। কিন্তু যে 5 দফা তাদের দাবি আছে, এই দাবিগুলো খুব কঠিন কিছু কি আমি মনে করি না, কিন্তু এই দাবিগুলো মানা হলো না এবং মানা না হয়ে পাল্টা তাদের সাথে এমন আচরণ করা হলো যেটা তাদেরকে ক্ষুব্ধ করে তুলেছে। আবার এটাও সত্য যে কিছু হলেই আমরা গিয়ে রাস্তা অবরোধ করে ফেলছি, এটা তারা আগেও বহুবার করেছেন, আবারও করলেন। মানে সব কিছু আসলে ওই পর্যায়ে না গেলে সামহাও আমরা রেসপন্ড করি না, ফলে যেটা হয়েছে প্রত্যেকেরই মনে হয় এখন রাস্তা আটকে ফেলতে হবে। আর যে বললাম ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তারা যদি ওখানে গিয়ে মিছিল করেন, তাদের যদি প্রতিবাদ জানান, তারা যদি ঢাকা ইউনিভার্সিটির ভিসির বাড়ির দিকে যান, সেখানে গিয়ে কোনো নিরাপত্তা হুমকি যদি তৈরি হয় সেখানে পুলিশ এসে সেটা ট্যাকল করবে, প্রয়োজনে বিজিবি আসবে, এই যেমন পরে আসলো সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, তখন তারা আসবেন। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কি অধিকার আছে যে তারা এদেরকে ধাওয়া করবেন? কি অধিকার আছে? এটাই ছাত্রলীগের মতো আচরণ। বহু সময় ছাত্রলীগের আচরণ এটাকে শেখ হাসিনার সময় প্রতিবাদ করেছি। বিএনপি বা আর কেউ যদি কোনো মুভমেন্ট করতে গিয়ে কোনো রকম জননিরাপত্তার ঝুঁকি তৈরি করে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার পরিস্থিতি হয়, ছাত্রলীগ কি করবে? ওটাই ছাত্রলীগ কি পুলিশ? সরকার পুলিশ ডাকবে, পুলিশ দিয়ে পেটাবে, পারলে খুন করবে, কিন্তু পুলিশ করবে কাজগুলো। এখানেও তাই হলো। আমি আসলে এই কাজগুলোর পেছনে আসলে দীর্ঘদিনের টেনশন জড়িত আছে। শেখ হাসিনার মানে উনি তো আসলে আমি প্রায় বলি না আম দ্য স্টেট, উনি স্টেট হয়ে গিয়েছিলেন, 14th লুই যেভাবে বলতেন, উনি যা ইচ্ছে তাই করতেন। আমার মনে হয় মাঝে মাঝে উনি এমন সব কাজ অপ্রয়োজনে করতেন, টু শো আর টু প্রুভ উনি সব কিছু, উনি স্টেট, উনি যা চান তাই করবেন, কারণ ভালো হোক খারাপ হোক যাই হোক উনি করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই 7টা বড় কলেজ, ঢাকায় ছাত্র সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় কলেজগুলোকে, স্বনামধন্য কলেজ এগুলো সব, এগুলোকে নিয়ে তিনি ঢাকা ইউনিভার্সিটির অধীন করার সিদ্ধান্ত দিলেন। সেটা ওখানে চলে গেল এবং যাওয়ার পরে এবার নানা রকম সংকট, তাদের রেজাল্ট পাবলিশ হতে দেরি হয়, তাদের মানে তারা কারা এই প্রশ্ন তৈরি হয়ে গেছে। কারণ হলো তাদের সার্টিফিকেটে ঢাকা ইউনিভার্সিটি না, তারা অ্যাফিলিয়েটেড লেখা থাকে এবং ডিফারেন্ট ফন্ট, আমি এটা পড়তে খুঁজতে গিয়ে দেখলাম। ফলে যেটা হলো তারা জাতীয় ইউনিভার্সিটির স্টুডেন্ট নন, আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট, কথাটা এইরকম, তাদেরকে ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবেও মেনে নেওয়া হয় না। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতে পারেন যে তারা যে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পেরেছেন, সেখানে এই ইউনিভার্সিটির 1.5 লাখের কাছাকাছি টোটাল স্টুডেন্ট, তারা একই সার্টিফিকেট যদি পেয়ে যায় তাহলে বাজারে তাদের যে সার্টিফিকেটের ভ্যালু আছে সেটার কি মূল্য কমে যাবে? তাদের মধ্যে নিশ্চয়ই অনিশ্চয়তা আছে। ফলে এই 7 কলেজের স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বা অধীনে থাকা, এটা এই 2 ভার্সিটি মানে এই ভার্সিটি এবং এই 7 কলেজের মধ্যে একটা টেনশনের পরিস্থিতি তৈরি করেছে। আমি দেখলাম যে তারা দীর্ঘদিন থেকে এই দাবি করেছেন এই 7 কলেজকে নিয়ে একটা আলাদা ইউনিভার্সিটি তৈরি করা, সেটার মধ্যেই এই 7টা কলেজ পরিচালিত হবে, কিন্তু হয়নি সেটা। এবং বরাবরের মতো সরকার এটাকে পিছানো বা ঢাকা ইউনিভার্সিটির অধীনে অল্টারনেটিভ ব্যবস্থা করা যায় কিনা এরকম নানান কিছু করার চেষ্টা করেছে, কিন্তু যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত যেহেতু সমাধান হলো না, সেই সমাধান না হওয়ার কারণে এই পরিস্থিতি খারাপের দিকে গেল। গতকাল সেটার একটা বহিঃপ্রকাশ হলো, তাদের স্ট্রেস টেনশন আসলো। একটা পর্যায়ে ইভেন ইডেন কলেজের স্টুডেন্টরাও রাস্তায় নেমে এসেছিলেন, তারাও তাদের কলেজের সামনে রাস্তা অবরোধ করেছিলেন। এই পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতি ওইদিকে যেতেই হলো শেষ পর্যন্ত। এভাবে পিটাইয়েন না মামুনকে, এভাবে পিটাইয়েন না, আমার মারেন, আমাকে মারেন, আমার মৃত্যুকে উঠিলে। শাহবাগ মোড়ে ওখানে পুলিশ আমাদের থামিয়ে দেয়, টর্চারিং করে, টিয়ার সেল, ঠান্ডা পানি দমকল দিয়ে সরাসরি আমার শরীরের উপর, মানে আমার 2জন মা বোন আমার চোখের সামনে পারাচ্ছে, পুলিশে লাঠি আঘাত করছে। তখন আমি বলছি দেখেন আপনারাও তো কোনো না কোনো মায়ের সন্তান,
এভাবে পিটাইয়েন না, মামনকে এভাবে পিটাইয়েন না। আমারে মারেন, আমাকে মারেন, আমার মৃত্যুকে উচিলা করে যদি ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয় তাহলে আপনারা মেরে ফেলুন। এই মুখ আর দেখাইতে পারবো না। 2001 সালে থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে 18 বার এইখানে এসেছি খোলা আকাশের নিচে। 2020 সালে 24টা রাত্র এখানে অতিবাহিত করেছি। তার ফলশ্রুতিতে, তার ফল প্রস্তুতিতে আমরা পেয়েছিলাম রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় আমাদের উপর টর্চারিং, এরকম মরিচের গুঁড়া, তারপরে টিয়ার সেল এবং ঠান্ডা পানি, গরম পানি মাইরা আমাদেরকে তখনও নির্যাতন করেছিল। ওই স্বৈরাচার না বলে পারছি না, আমাদেরকে নির্যাতন করেছিল। দীপমণি বলেছিল আপনাদের আর কাঁদতে হবে না, এইভাবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছিল এখন থেকে আমরা কানবো। কই কোথায় তারা? কই কিছুই করেনি। আমরা 8 দিন যাবৎ বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন করে যাচ্ছি। এর আগেও আমরা যখন তারা 19 দিন যাবৎ তাদের বয়স তখন একবার এসেছিলাম, তখন আমাদেরকে বলেছে 8 দিন থেকে গেছি, তখন আমাদেরকে বলেছিল, আশ্বাস দিয়েছিল আমরা একটু বসতে দিন, আমরা আপনাদের জন্য অবশ্যই বলবো, কিছুটা করবো। হায় কেউ তো 8 দিন পর্যন্ত একটা লোক আসলো না। আমরা কি মানুষ না গরু? যেই দেশের বিন্দেশীয় রোহিঙ্গাদের স্থান হয় সেই দেশে এই দেশের সন্তান কেন আমাদের একটু মুঠো ভাতের জন্য মানুষ গড়ার কারিগরকে রাস্তায় ফেলে কেন অবহেলিত রেখে তারা কেন এভাবে বিলাসবহুল জীবন যাপন করছে? একটা টাকা কেন পাচ্ছি না? একই পরিপত্রে 1984 অর্ডিন্যান্স কাগজে প্রাথমিক বিদ্যালয় রেজিস্ট্রারগুলো 2013 সালে 26,193টি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়। মাদ্রাসা, একটা মাদ্রাসা কেন জাতীয়করণ করা হয়নি? আমার দাবি, আল্লাহ তুই দেখ, মাজলুমের দোয়া কবুল কর, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল কর, আল্লাহ all world our help me, all world, all this whole country our help I torture the police Bangladesh, I torture promotion, punishment, cold water the winter season। এখানে শিক্ষকতা করেছিল, তারাও তো 500 টাকা বেতন পায়। কেন তাদের সাথে এত বৈষম্য? 2300 টাকা কি কোনো সুইপারের বেতন আছে? 2300 টাকা কোনো সুইপারেরও বেতন হতে পারে না, পারে না। জাতীয়করণ চাই, জাতীয়করণ। আমার মাথায় কাজ করে না। আমি এসে পিরোজপুর জেলা নাজিরপুর থানা। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে, সেটা ডাক্তার শফিক সাহেবের মাধ্যমে প্রমাণিত হয়েছে। উনি ডিমান্ড বাড়িয়ে দিয়েছেন, ইসলামপন্থীদের এখন একটা রাজনৈতিক ডিমান্ড তৈরি করে দিয়েছে। ইসলামপন্থীদের যে একটি রমরমা অবস্থা, সমস্ত জায়গায় একটা উত্থানের ভাব, এটাতে আমি স্বাগত জানাই। কেন? এদেশে তো আওয়ামী লীগ ছিল এতদিন। আপনার কাছে কি ইসলামপন্থীদের উত্থানের জায়গায় আওয়ামী লীগের উত্থান হলে ভালো লাগবে? তাহলে বুঝতে হবে আপনি একটা টাটকা দুষ্ট লোক। এখন সবাই অনৈক্য করতে ব্যস্ত, আমি কেন তখন তাদের পক্ষে বলছি? আমি এজন্যই বলছি যে আমি যে কাজটা করছি সেটাই এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে করছেন। আপনার আনন্দের পিছনে কারণটা কি? আমার আনন্দের পিছনে অনেক বিশাল কারণ আছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে, আমার কাছে বাংলাদেশে গত 16 বছর আওয়ামী লীগ ব্যতীত যতগুলো দল ছিল সব দলগুলো কি আমার দল মনে হতো। আমার কাছে মনে হতো এরা কেউ আমার দূরের কেউ না। হাতের যেমন 5টা ফিঙ্গার থাকে, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, এই যে ফিঙ্গারের মতো। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানানোর জন্যই এই মুহূর্তে আমি কথা বলছি। কেন ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আপনাদের খুব প্রশ্ন জেগেছে। ধন্যবাদ এজন্যই জানাচ্ছি যে বাংলাদেশে একটা সময় আমরা দেখতাম যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঘুরঘুর করতো বিভিন্ন বড় বড় রাজনৈতিক সংগঠনগুলোর সাথে, কিংবা তাদেরকে একটু ছোট করে রাখা হতো। মানে তারা যে কোনো মূল্যে সেখানে তাদের কাছে স্পেস পাবে না। চেয়ার একটা পেলে তা মঞ্চের লাস্ট কর্নারে থাকবে হুজুর সাহেব, ইসলামিক দলের নেতা, আর মাঝখানে হাতের ডানে বামে থাকবে সব বামপন্থী মডার্ন ভাব নেওয়া কিছু মানুষ। বাংলাদেশে সেই ভাবটার কিছুটা বলবো না, প্রায় 90% পরিবর্তন করে দিয়েছেন এই ডাক্তার শফিকুর রহমান সাহেব। কীভাবে করে দিয়েছেন? বাংলাদেশে তিনি এখন ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর একজন মহান নেতায় রূপান্তরিত হয়েছেন। তিনি সমগ্র রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন এবং তিনি ইতিমধ্যেই সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি বাংলাদেশের সকল ইসলামী ঘরানার মানুষদের সাথে ওঠবস করার জন্য একটি তার নিজস্ব পরিকল্পনায় তাদের সাথে সাক্ষাতের আয়োজন শুরু করার পরেই বাংলাদেশে টনক নেড়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল তথা আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর। কেন বলছি? আমি 5ই আগস্টের পূর্বেও বাংলাদেশের সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে, জামাত ইসলাম সহ, শাসনতন্ত্র ইসলামী আন্দোলন সহ
বাংলাদেশের কওমি ঘরানার আলেমদের রাজনৈতিক দল সহ সব রাজনৈতিক দলগুলোর ঐক্য চেয়েছি বারবার। আমি চেয়েছি এই ঐক্যটা এমনভাবে হতে হবে যাতে করে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন আর কেউ তৈরি করতে না পারে এবং আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র এদেশে আর কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে না পারে। কিন্তু বারবার বলার পরেও আমরা দেখেছি যে মহা বিপদে না পড়া পর্যন্ত কেউ যেন কারোর সাথে ঐক্য করতে খুব একটা আগ্রহী ছিল না। সর্বশেষ বিএনপির পক্ষ থেকে একটি লেটার ইস্যু হলো, শেখ হাসিনার যখন এই দেশের ইন্টারনেট বন্ধ করে অত্যাচার করেছে তখন সেই লেটারটাও আমার ভালো লেগেছে যে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলন কিংবা ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে প্রস্তুত। তখন আমার ভালো লেগেছে যে না, অন্ততপক্ষে একত্রে কিছু একটা তাহলে আবার নতুন হয়তো দেখতে পাচ্ছি। কিন্তু 5 তারিখের পরে আবারও একই অবস্থা, যেই লাউ সেই কদু। আমাদের ভিতরে ঐক্যের পরিবর্তে অনৈক্যই ডামাডল বেজে উঠেছে। যে যার তালে সময় নষ্ট করছি, সেটা আমি কোনো একক কোনো দলকে দোষী সাব্যস্ত করব না, বরং আমি মনে করি আমরা সার্বজনীন সকল রাজনৈতিক দলের মধ্যেই এমন কিছু পরিবর্তন হয়েছে যেটার কারণে আমাদের ঐক্যটা বিনষ্ট হচ্ছে প্রতিটা মুহূর্ত। কিন্তু আমি আজ যে কারণে কথা বলছি যে কেন আমি ডাক্তার শফিক সাহেবকে ধন্যবাদ দিতে চাই এই জন্য, শফিক সাহেব ইসলামী রাজনীতির এই প্যাটার্নটাকে একটা আভিজাত্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে। সারা বাংলাদেশের ইসলামী শক্তি যে একটা টনক নাড়াতে পারে, পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, এই যে একটা বিশ্বাস, আস্থা কিংবা আলোচনা সমালোচনা, সেটা তৈরি করতে সক্ষম হয়েছেন উনি বাংলাদেশের বিখ্যাত আরেকটি ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব চরমনায়ের পীরের সাথে যখন সাক্ষাৎ করলেন, মনে হলো যেন বাংলাদেশের অনেক বামপন্থীদের ঘুম নষ্ট হয়ে গেল। যারা সত্যিকার ডানপন্থীদের উত্থান চায়, ভালো চায়, তাদের ঘুম নষ্ট হয়নি, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আরাম পেয়েছে, যেমনটা আমি পাচ্ছি। প্রতিনিয়ত আমার ঘুম ক্লিয়ার হচ্ছে, ভালো লাগছে, এবং আমি মনে করছি যে না, এই দেশটা অন্ততপক্ষে আবার হয়তো সত্যি রাইটপন্থীদের হাতে পরিচালিত হওয়া সম্ভব। বাংলাদেশের বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা দেখেছি শফিক সাহেবের এই চরমনায়ের ভিজিটের পরেই, এই সাম্প্রতিক সময় সম্ভবত আমি যখন কথা বলছি আজকেই বিএনপির মহাসচিবের সাথে চরমনায়ের পীর সাহেবের সাথে বৈঠকের একটি সম্ভাবনা আছে। তারা একত্রে সেখানে বসবেন, কথা বলবেন, আলোচনা করবেন। তার মানে এখন ইসলামিক দলগুলোর ডিমান্ড বৃদ্ধি পেয়েছে। যারা একসময় আলোচনা করতে পারবে কিনা সেই ধরনের মানসিকতা ছিল বড় বড় রাজনৈতিক দলের মধ্যে, সেখানে এখন বড় বড় রাজনৈতিক দল মনে করেন যে তাদের সাথে আমাদের বসা উচিত। আমি মনে করি এটা শুধুমাত্র ইসলামী আন্দোলনের সাথেই না, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক শক্তির সাথে, বিশেষ করে ডানপন্থীদের ইসলামপন্থী শক্তির সাথে বিএনপির এই মুহূর্তে ফেসিবাদ রুখতে অবশ্যই বসা উচিত, কথা বলা উচিত, জানা উচিত। শফিক সাহেবকে আমি দেখেছি তিনি বাংলাদেশের ঐক্যের উপরে কাজ করা একজন বিশাল ব্যক্তিত্ব। ঝালকাঠির নেসরাবাদ দরবার শরীফের পীর সাহেব মরহুম আল্লামা হযরত কায়েদ সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। সেখানে বর্তমান পীর আল্লামা খলিলুর রহমান নেসরাবাদের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন নেসরাবাদ দরবার শরীফ। ভালো লেগেছে আমার যে না, ইসলামপন্থী এই দরবারগুলোর সাথে তার সম্পর্ক বৃদ্ধি করতে তিনি স্বপ্রণোদিতভাবে এগিয়ে গিয়েছেন, এবং এটার জন্য সম্পূর্ণ কৃতিত্বই হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেবের। সেখানে তিনি গিয়েছেন, আলোচনা করেছেন। আপনারা জানেন ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, সেই এনএস কামিল মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন। আল্লামা পীর সাহেব নেসরাবাদী হুজুরের সাথে তিনি একত্রে মিলিত হয়েছেন। এরপরেই দেখলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার, হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে তৈরি হয়েছে, বাংলাদেশের বৃহত্তর আলেম তৈরির কারিগর সারসিনা দরবার শরীফ, সেই দরবার শরীফের সদ্য বিদায়ী পীর সাহেবের মাজার জিয়ারত করেছেন সেখানে, এবং বর্তমান যে পীর সাহেব রয়েছেন তার সাথে একান্তে সাক্ষাতে মিলিত হয়ে দুপুরে সেখানে খাওয়া দাওয়া করেছেন। এটা সম্পর্ক তৈরি করতে তাকে এই কাজগুলো আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত জরুরি কাজটি তিনি সবার আগে সেরে ফেলেছেন। অনেকের কাছে আলোচনা ছিল তাহলে চরমনায়ের সাথে কখন সাক্ষাৎ হবে। আমিও অপেক্ষায় ছিলাম। ব্যাটে বলে হয়তো তাদের মেলে নাই, সময়ের সংক্ষিপ্ততা, একদিনে হয়তো সফর করতে পারেন নাই। কয়েকদিন আগে, মাত্র 2-4 দিন আগেই দেখলাম চরমনাইতে তিনি গেলেন, সেখানে সাক্ষাতে মিলিত হলেন, সারা পত্রপত্রিকায় আসলো, খাওয়া দাওয়া করেছেন, আপ্যায়নের ব্যবস্থা করেছেন। পীর সাহেবরাও তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। এই শফিক সাহেবের পদযাত্রায় মুখরিত হয়েছে চরমনাই দরবার, এবং চরমনাই দরবারের আন্তরিকতায় মুখরিত হয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দ। আমি সে কারণে ধন্যবাদ জানাই। এখন বলতে পারেন আপনার তো এই দল না, আপনার আনন্দের পিছনে কারণটা কি? আমার আনন্দের পিছনে অনেক বিশাল কারণ আছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার কাছে বাংলাদেশে গত 16 বছর আওয়ামী লীগ ব্যতীত যতগুলো দল ছিল সব দলগুলো কি আমার দল মনে হতো। আমার কাছে মনে হতো এরা কেউ আমার দূরের কেউ না। হাতের যেমন 5টা ফিঙ্গার থাকে, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, এই যে ফিঙ্গারের মতো আমার কাছে কাউন্ট করতাম। বিএনপি আমার দল, তারপরে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এরপরে আপনার গণ অধিকার পরিষদ কিংবা অন্য ইসলামিক কওমি ভিত্তিক মাদ্রাসার সংগঠনগুলো সবই আমার আপন মনে হতো। তো যাদেরকে 16 বছর আমি ভাই মনে করেছি তাদেরকে এখন আমি সতীন মনে করা তো যাচ্ছে না। যদিও আমি ভিন্ন আদর্শ আনটিল টুডে লালন করি, আমি কখনো যদি আমার দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে ভিন্ন চিন্তা করতে হয় সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিন্তু আজকে পর্যন্ত যখন কথা বলছি আমি একজন বিএনপির হয়েই কথা বলছি। বিএনপির সাথে নয়, জামাত ইসলামের সাথেই থাকতে চায় চরমনাই, কিংবা জামাতের সাথেই থাকবে। মির্জা ফখরুল একটা ব্যর্থ চেষ্টা করছেন। দর্শক অলরেডি আপনার খবরটা জেনেছেন, আপনার শুনতে শুনতে হয়তো বৈঠক হয়েও যাবে। চরমনাই পীরের সঙ্গে একটা বৈঠক করতে যাচ্ছেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি যখন কথা বলছি তখন বৈঠকটা অনুষ্ঠিত হয়নি। এই বৈঠকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের সিদ্ধান্ত প্রমাণ করে এবং আমির জামাত ডাক্তার শফিকুর রহমান চরমনায় সফর করেছেন তার একটা আফটারম্যাথ। এমনকি খেলাফত মজলিসের সাথে যে বৈঠক বিএনপি করেছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে, সেটাও আমির জামাতের চরমনায় সফরের একটা আফটারম্যাথ, আফটার শক বলে আরো ভালো হয়। আমির জামাত চরমনায় গিয়েছেন, এর ভূমিকম্পের মতো কাজ করেছে, এখন আফটার শক হচ্ছে। খেলাফত মজলিসকে বিএনপি ডেকেছে, তাদের অফিসে এসেছে, বৈঠক করেছে, একসাথে সংবাদ সম্মেলন করেছে, দ্যাটস গুড। কিন্তু চরমনাইকে তো ডাকলে আর যাবে না। এজন্য মির্জা ফখরুল নিজে আর খেলাফত মজলিসকে তো নজরুল ইসলাম খানের মাধ্যমে সেট আপ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু চরমনাইকে এটা দিয়ে হবে না। চরমনাইকে ম্যানেজ করতে মির্জা ফখরুল নিজেই পীর সাহেব চরমনাইয়ের সাথে বৈঠক করতে যাচ্ছেন, বৈঠক করবেন বা করেছেন। এটা আমির জামাতের চরমনাই সফরের একটা আফটার শক। চরমনাইয়ের গুরুত্ব বেড়ে গেছে। চরমনাই এখন বাফার পার্টি। আগে বাফার পার্টি ছিল জামাত ইসলাম। আগে হিসাবটা ছিল কি দেখেন, এই যে চরমনাইয়ের দৌড়ঝাঁপ, মানে বিএনপির দৌড়ঝাঁপ, বিএনপির মাথা খারাপ হয়ে গেছে যে চরমনাইকে যদি জামাত টানতে পারে, ইসলামপন্থীরা সবাই এক হয়ে যাবে, তাহলে তো বিএনপি 12টা বেজে যাবে। এমনিতেই শিক্ষার্থীদের সাথে জামাতের ভালো সম্পর্ক। এই জন্য এখন লজ্জা শরম বাদ দিয়ে মির্জা ফখরুল চরমনাইয়ের কাছে দৌড়ে যাচ্ছেন। লজ্জা শরম কি? চরমনাইয়ের পক্ষ থেকে কিন্তু বিএনপিকে প্রচন্ড গালাগালি করা হয়। বিএনপি চাঁদাবাজ, এরাও ফেসিস্ট, এই করেছে সেই করেছে, দুর্নীতিবাজ। শাইকে চরমনাই নেতৃবৃন্দ প্রতিনিয়ত বলেন দুর্নীতি বন্ধ হলে বিএনপি নেতা পাওয়া যাবে না, চাঁদাবাজি বন্ধ হলে বিএনপি কর্মী পাওয়া যাবে না। চরমনাইয়ের দায়িত্বশীল থেকে পর্যায়ে থেকে এই কথা বলা হয়। এরকম গালাগালি খেয়েও লজ্জা শরমের মাথা খেয়ে চরমনাইয়ের কাছে যেতে হচ্ছে মির্জা ফখরুলকে। জামাত ঠেকাও, জামাত থেকে দূরে রাখো সবাই, জামাত রাজাকার, অমুক তমুক নানান কিছু বলে আসবে, আমরা জানি এগুলো। তো এই বিষয়টা প্রমাণ করে যে আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নেই। এখন বড় দল, আগে ছিল বিএনপি এবং আওয়ামী লীগ। আগে হিসাবটা ছিল এরকম, ক্ষমতা আসবে হয় বিএনপি না হয় আওয়ামী লীগ। এখন হিসাব এরকম না, এখন হিসাবটা হচ্ছে ক্ষমতা আসবে হয় বিএনপি না হয় জামাত। আর যখন বিএনপি আওয়ামী লীগ ছিল তখন বাফার পার্টি ছিল জামাত। জামাত যেদিকে মন নেবে তারা ক্ষমতা আসবে। এই জন্য জামাত বিএনপিকে সমর্থন 2বার দিয়েছে, বিএনপি 2বার সরকার গঠন করেছে, বাফার পার্টি জামাত। আর এখন হচ্ছে চরমনাই সবচেয়ে বড় দল বিএনপি এবং জামাত, যদিও বিএনপি জামাত এখন সমান সমান বলা যায়। ছাত্র সংগঠনের দিক থেকে ছাত্র দলের চেয়ে শিবির এখন অনেক বড় সংগঠন। এখন বাফার পার্টি হচ্ছে চরমনাই। এই কারণে চরমনাই গুরুত্ব জামাতের কাছে অনেক, বিএনপির কাছে অনেক। খবরটা একটু আপনাদেরকে জানাই দর্শক। চরমনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করছেন মির্জা ফখরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা 12টায় রাজধানী পুরোনো পল্টনের নখালী টাওয়ারের ইসলামী আন্দোলনের অফিসের যাবেন বিএনপি মহাসচিব। নখালী টাওয়ারের অফিস আছে কিনা আমার জানা নেই, সম্ভবত নেই। যাই হোক, যুগান্তরকে এই বিষয়ে নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহপ্রচার দাওয়া বিষয়ক সম্পাদক। ধারণা করা হচ্ছে বর্তমান পরিস্থিতি এই দুই নেতার সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো বার্তা দিচ্ছে। নতুন কোনো বার্তা দিচ্ছে তা না। এবং এই রিপোর্টে লিখেছে, এরা গত মঙ্গলবার বরিশালে চরমনাই মাদ্রাসায় গিয়ে মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন। এটা নতুন কোনো বার্তা দিচ্ছে এটা না, চরমনাইকে ম্যানেজ করার চেষ্টা। কি বার্তা দিবে? বোঝানোর চেষ্টা করবে বিএনপিকে। বিএনপি চরমনাইকে বোঝানোর চেষ্টা করবে যে ভাই জামাতের সাথে যাইন না, জোট করেন না, এতে এই সমস্যা হবে সেই সমস্যা হবে, ক্ষমতা আসলে আপনি টিকতে পারবেন না, তার চেয়ে বিএনপির সাথে আসেন, আপনাদের এই দিব সেই দিব, বড় কোনো অফার টফার দিবে, মন্ত্রিত্ব, এমনকি প্রেসিডেন্ট বানানোর মিথ্যা আশ্বাস দিতে পারে যে আমরা জাতীয় সরকারে আপনাদের অত্যন্ত মূল্যায়ন করবো, আপনাদের একেওটা আসন ছেড়ে দিব, আমাদের সাথে থাকেন, কাজে লাগবে। চরমনাই জামাত তো আপনাদের আদর্শিক শত্রু, আপনাদের সাথে আকিদার মিল নাই। আকিদার ব্যাখ্যা দেখবেন যে 2 বার বিএনপি নেতারা দিয়েছে যে আমাদের আকিদা ভালো না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এগুলোতে চরমনাই মোটেও ম্যানেজড হবে না, এটা আমার বিশ্লেষণ। চরমনাই জামাতের সাথেই থাকবে, কারণ এই জন্য ফখরুলের এটা ব্যর্থ চেষ্টা। এর কারণ হচ্ছে চরমনাই যদি বিএনপির সাথে যায়, চরমনাইয়ের নেতাকর্মীরাই চরমনাইকে সমানে গালাগালি করবে, বলবে যে ক্ষমতার লোভে একটা ভারতপন্থী দলের সাথে আতাত করেছে চরমনাই। এবং চরমনাই রাজনীতির যে মূল আদর্শিক প্রশ্ন যে না, ইসলাম হচ্ছে সবার উপরে, অন্য কোনো দুনিয়াবী স্বার্থ না, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলামকে বাদ দিয়ে কোনো জোট নয়, ইসলামপন্থী দলগুলো ধর্মীয় রাজনীতি, মানে এই যে স্লোগানটা, এই জায়গা থেকে চরমনাই বের হতে পারবে না। বের হলে চরমনাই রাজনীতি থাকবে না। বিএনপির সাথে কোনো সমঝোতা গেলে, যদিও চরমনাই এখন 2টা জিনিস চাবে, যে বিএনপির সাথে সমঝোতা না হলেও জামাত থেকে দূরে সরানোর চেষ্টাটা অ্যাটলিস্ট করবে। এতেও আমার মনে হয় সফল হবে না, যেহেতু জামাত চরমনাই মাঠ পর্যায়ে জনশক্তির ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে, তাদের ভোটের বাক্স একটা থাকুক। পীর সাহেব চরমনাই স্পষ্ট বলেছেন যে একটা দলের মাথায় ঠাডা পড়েছে, একটা দল কারা? বিএনপি। এই কথা দ্বারা বোঝা যায় যে বিএনপির প্রতি চরমনাই অনেক উত্তেজিত। বিএনপি চরমনাইকে ম্যানেজ করতে পারছে না, পারবে না। অতীতেও বিএনপির সাথে অনেক দ্বন্দ্ব ছিল। বিএনপি চরমনাই দ্বন্দ্ব কিন্তু পুরনো, আওয়ামী লীগ চরমনাই কোনো দ্বন্দ্ব আমার জানা নেই, কিন্তু বিএনপি চরমনাই দ্বন্দ্ব। এই যে শাইখে চরমনাই ফয়জুল করিমের সাথে বিএনপি নেতা মুজিবুর রহমান সরোয়ার, বরিশালের সাবেক মেয়র, তার সাথে মারামারি হয়েছিল। মুজিবুর রহমান সরোয়ার দাঁত ভেঙে দিয়েছিলেন এই ফয়জুল করিমরা, অনেক আগের ঘটনা। এর মানে কি মারামারি ঘটনা আছে? বিএনপির নেতৃবৃন্দদেরকে ওয়াজে স্টেজে উঠতে দেয়নি, অথচ অন্য সব দলকে উঠতে দিয়েছে, এই ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন জায়গায় এরকম মারামারি, এবং ছাত্রদল বা জিয়া বট ফোর্সের লোকজন আপনারা দেখবেন যে চরমনাইকেও ইদানিং গালাগালি করছে। তো এই পরিস্থিতিতে জনশক্তিদের প্রত্যাশার ঊর্ধ্বে উঠে বা ওভারলুক করে বিএনপির সাথে কোনো সমঝোতা চরমনাই করতে পারবে না, করবে না। এবং এই যে বৈঠকের ঘটনার যেসব নিউজ পেপারে আসে, তার নিচে যে চরমনাই লোকজনের মন্তব্য বা ফেসবুক পোস্ট, বিভিন্ন নেতৃবৃন্দ তাদের কথা এটাই যে ইসলামকে বাদ দিয়ে চরমনাই কোনো সিদ্ধান্ত নেবে না, আদর্শকে বিসর্জন দেওয়া যাবে না। আর বিএনপির সাথে জোট করা মানে এক প্রকার আদর্শকে বিসর্জন দেওয়া।
চরমনায় একটা মৌলিক স্লোগানই হচ্ছে নো বিএনপি নো আওয়ামী লীগ। অতএব এখানে বিএনপির সাথে যাওয়ার কোনো সুযোগ চরমনায় নেই। অতএব দর্শক, কি হয় বা কি করে সময় লাগবে এটা বুঝতে। রাতারাতি যে চরমনায় জামাত জোট হয়ে গেল বা বিএনপি চরমনায় জোট হয়ে গেল, বিষয়টা এরকম নয়। তবে চরমনায় জামাতকে সঠিক পথে রাখতে আপনাদের আমাদের সবাইকে একটি ভূমিকা পালন করতে হবে। আমাদের বিষয়ে প্রচুর লেখালেখি করতে হবে। জামাত, শিবির, চরমনার জনশক্তি যারা ইসলামী আন্দোলন, ইসলাম ছাত্র আন্দোলন, তাদেরকে লেখালেখি করতে হবে। বিএনপির চাঁদাবাজ, বিএনপির এখন যে ইমেজ চাঁদাবাজ, লুটপাটকারী, ভারতের দালাল, এইরকম একটা পারসেপশন কিন্তু জনগণের মধ্যে এসেছে। যে এই পর্যায়ে যদি বিএনপির সাথে চরমনায় এভাবে বৈঠক করে, এতেও দেখবেন যে গালি খেতে হবে। অতএব মির্জা ফখরুল এবং পীর সাহেব চরমনায় বৈঠককে কেন্দ্র করেই কিছু গালাগালি ডেলিভারি দেন। আমি মনে করি যে চরমনাইকে সঠিক পথে রাখতে সহায়তা করবে। যে কার সাথে বৈঠক? চাঁদাবাজদের নেতাদের সাথে, ডেমোক্রেটিক পার্টির সাথে বৈঠক হয়েছে। পীর সাহেব চরমনাই কি মির্জা? প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটা শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাশিদ ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।